সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের অধীন আজকের পরিণতি ও সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং নরসিংদী সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তন্ত্র বিশ্বাস বিধি তোমাদের সাথে আছি। আমি সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে জীবনযাপন করছো। আজ আমি তোমাদের সাথে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971 পর্যন্ত আমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে আলোচিত ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে একটু আলোকপাত করব বা যা জানার চেষ্টা করব তা হলো ভাষা আন্দোলন বা রাষ্ট্রভাষা আন্দোলন কি সে সম্পর্কে একটু জানব, রাষ্ট্রভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করব, ভাষা আন্দোলনের কারণ, ভাষা আন্দোলনের তাৎপর্য এবং ভাষা আন্দোলনের অবদান, তারপর কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিটা পেল, এই সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। এই রাষ্ট্রের জন্মটা হয় মূলত ব্রিটিশ শাসনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই যে দুটি রাষ্ট্রের জন্ম হলো, এই দুটি রাষ্ট্রের জন্ম কিন্তু হলো দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে। আর এই দ্বি-জাতি তত্ত্বটা ঘোষণা করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তানের পাকিস্তান নামক রাষ্ট্রটির জনক বলা হয়। তো এই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতেই এই পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয় এবং পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান আর একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। তোমরা সবাই জানো যে পূর্ব পাকিস্তান নামে যে অংশটি ছিল সেটি বর্তমানে আমাদের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান বর্তমানের পাকিস্তান। তো 190 বছর, প্রায় 190 বছর আমরা ব্রিটিশ শাসনের অধীনে ছিলাম। সেই ব্রিটিশ শাসন বা শোষণের অধীন থেকে মুক্ত হয়ে অনেক স্বপ্ন নিয়ে বাঙালি জনগণ, পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে তাদের এই স্বপ্ন, তাদের এই আশা আকাঙ্ক্ষা মূলে কুঠারাঘাত হতে থাকে। পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কিছুদিন মানে 47-এর কিছু পর থেকেই তাদের শোষণ চালাতে থাকে। আসলে শাসন বলা যাবে না, এটাকে বলতে হবে শোষণ। শোষণ করতে থাকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে তারা আমাদেরকে শোষণ করতে থাকে। আর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরে প্রথম যে আঘাতটি এসেছিল বাঙালিদের উপর, সেটাই হচ্ছে মানে আমাদের ভাষার উপর, রাষ্ট্রভাষার উপর। আসলে পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানের এই ধর্মীয় বন্ধনটা ছাড়া, ধর্মের বন্ধন, যে জাতিগত যে বন্ধন, এই জাতিগত বন্ধন ছাড়া আর কোনো ধরনের বন্ধনই ছিল না। তাই তারা আমাদেরকে উপনিবেশিক কায়দায় শোষণ করতে থাকে। তো রাষ্ট্রভাষা বাংলাকে কেন্দ্র করে তারা কিছুদিন পরে দেখা গেল 1947-এর পর থেকেই তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকলো। আমাদের ভাষাটা তারা কেড়ে নিতে চাইলো। তারা বাংলা ভাষার পরিবর্তে
উর্দুকে জাতীয় ভাষা বা রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। বাঙালিদের স্বপ্ন অচিরেই ধূলিসাৎ হয়ে গেল এবং তারা এই মাতৃভাষাকে রক্ষার জন্যে আন্দোলন শুরু করলো। আমাদেরকে আন্দোলনের পথ বেছে নিতে হয়েছিল এবং এই মাতৃভাষা রক্ষার জন্য আমাদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। এই যে মাতৃভাষা রক্ষার জন্য আমাদের যে রাজপথে নামতে হয়েছে এবং আন্দোলন করতে হয়েছে, এই আন্দোলনটাই মূলত ইতিহাসে রাষ্ট্রভাষা আন্দোলন নামে খ্যাত। এই আন্দোলনটি হয়েছিল 47-এর পর থেকে, 48 থেকে নিয়ে 52 সাল পর্যন্ত রাষ্ট্রভাষা আন্দোলনটি হয়েছিল। আর এই আন্দোলনে শেষ পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী মাথা নত করতে বাধ্য হয় এবং 1956 সালে পাকিস্তানের যে সংবিধান রচিত হয়, এই সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যাই হোক, আমরা আজকে এই রাষ্ট্রভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কেও আলোচনা করব। তাহলে তোমরা আরো ডিটেলস বুঝে যাবা যে কিভাবে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল। তো চলো আমরা এখন দেখি রাষ্ট্রভাষা আন্দোলনের পর্যায়গুলো, কি কি পর্যায়ে এটা সংগঠিত হয়েছিল। 48 সাল পর্যায়ে পাকিস্তানের যে রাষ্ট্রভাষা কি হবে এটা নিয়ে বিরোধ কিন্তু শুরু হয়েছিল 48 সালে না, একদম 47 সালের শুরুতেই, যখন পাকিস্তান নামক রাষ্ট্রটি সৃষ্টিও হয়নি তখন থেকেই। 1947 সালের 18ই মে প্রথম হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় একটি উর্দু সম্মেলন। এই উর্দু সম্মেলনে বলা হয় যে পাকিস্তানের ভাষা, এই যে নবগঠিত যে একটা রাষ্ট্র হতে যাচ্ছে, এই রাষ্ট্রের ভাষা হবে উর্দু। এবং তার কিছুদিন পরেই জুলাই মাসে 1947 সালের জুলাই মাসেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ কর্তৃক উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব পুনরায় করা হয়। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পাঞ্জাবি যে আমলা নিয়ন্ত্রিত যে মুসলিম লীগ, তাদের অফিস আদালতের দেখা গেল অফিস আদালতের ভাষা, তারপর অফিস আদালতের খাম, পোস্ট কার্ড প্রভৃতি জিনিসে শুধুমাত্র ইংরেজি এবং উর্দু ভাষার ব্যবহার শুরু করে। 1947 সালের 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, আবুল কাশেম, তিনি ভাষা আন্দোলনের গোড়াপত্তন করেন। তমদ্দুন মজলিস নামক একটি 3 সদস্য বিশিষ্ট একটি সংগঠন প্রতিষ্ঠা করে। 1947 সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ এবং আবুল কাশেমের 3টি প্রবন্ধ নিয়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, বাংলা না উর্দু, এই শীর্ষক একটি পুস্তিকায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়। আবার এই 1947 সালেরই শেষের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আবুল কালাম শামসুদ্দিন, ডক্টর এনামুল হক প্রমুখ যে ভাষাবিজ্ঞানী এরা রয়েছেন, ওনারাও রাষ্ট্রভাষা বাংলা করার পক্ষে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। 48 সালে দিকে দেখা গেছে গণপরিষদের অধিবেশন বসে 48 সালের 25 ফেব্রুয়ারি। তোমাদের অনেক সময় তারিখগুলো ছোট ছোট প্রশ্ন আকারে আসে, তাই তারিখগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। 1948 সালের 25 ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশন বসে। ওই অধিবেশনে কুমিল্লা থেকে নির্বাচিত যে গণপরিষদের সদস্য ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা ব্যবহারের প্রস্তাব করেন। তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এই প্রস্তাবের বিরোধিতা করেন তখনই। তারপর 1948 সালের এই যে প্রস্তাবটি যে গৃহীত হয়নি, এবং গৃহীত তো হয়নি, বরং ওনাকে বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে, উগ্র হিন্দুবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে, আখ্যায়িত করা হয়েছে। তো যাই হোক, এইগুলোর প্রতিবাদে 1948 সালের 48 সালেই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালিত হয় এবং 48 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক এবং বাঙালি বুদ্ধিজীবীদের এক প্রস্তাবেও মানে বাংলাকেই রাষ্ট্রভাষা করার দাবি করা হয়।
1948 সালেরই 11ই মার্চ, অর্থাৎ মার্চ মাসটা, 1948 সালে যে 11 মার্চ, এই মার্চ মাসটা কিন্তু খুব উত্তাল ছিল রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য। এই 1948 সালের মার্চ মাসটা খুবই উত্তাল হয়েছিল। যে 25 ফেব্রুয়ারি বললাম যে গণপরিষদের অধিবেশন বসে, ওই অধিবেশন বসার পর থেকে এই মার্চ মাস, পুরো মার্চ মাসটাই রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য খুব উত্তাল হয়ে উঠেছিল। যেমন 11ই মার্চ তোমার রাষ্ট্রভাষা দিবস পালন করা হয় এবং ওই দিন হরতালও পালন করা হয়। ওই দিনই আমাদের তরুণ নেতা ছিলেন তখন, বর্তমানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনাকে গ্রেফতার করা হয় এবং উনার সহযোগী অলি আহাদ সহ, শামসুল হক সহ আরো কয়েকজনকে, বিশিষ্ট নেতা এবং বুদ্ধিজীবীকে ওই দিনই গ্রেফতার করা হয় 11 মার্চ, 48 সালের 11 মার্চ। ওনারা রাষ্ট্রভাষা দিবস পালন করার জন্য পথে নেমেছিলেন। যাই হোক, যখন দেখলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যখন দেখলেন যে মার্চ মাস খুব উত্তাল হয়ে উঠেছে, তো তারপরেও উনি বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। তো উনি ভ্রমণ করেন যথারীতি 1948 সালের মার্চ মাসের 3য় সপ্তাহে উনি পূর্ব বাংলা সফরে আসেন এবং এসে উনি 21 মার্চ রেসকোর্স ময়দানে, তোমরা শুনেছো নিশ্চয়ই আগে, 21 মার্চ রেসকোর্স ময়দানে তিনি একটি জনসভায় ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অপর কোনো ভাষা নয়। 24 মার্চ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরো জোর দিয়ে বলেন যে উর্দু, এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো জিন্নাহ সাহেবের এই ঘোষণায় তখনই সমাবর্তনে উপস্থিত ছাত্ররা নানা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন এবং ওনার সমাবর্তন অনুষ্ঠানটি বয়কট করেন। তো উত্তাল হয়ে ওঠে পূর্ব বাংলা। তো এই উত্তাল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য তখনকার পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনি এই ছাত্র অসন্তোষকে ঠেকানোর জন্য ছাত্রদের সাথে 8 দফা চুক্তি করেন এবং 8 দফা চুক্তি করে উনি বলেন যে বাংলায়, মানে পূর্ব বাংলায় ইংরেজি স্থলে বাংলাকেও সরকারি ভাষা বা শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে। তো এরপরে 48 সালের যে আন্দোলনটা, এটা কিছুটা সীমিত হয়ে যায় এই 8 দফা চুক্তির ফলে। পরবর্তীতে শুরু হয় নতুন ষড়যন্ত্র। 1950 ও 51 সালের একটু আমরা দেখি, নতুন ষড়যন্ত্র শুরু হয় 48 সালের পরে। যে ঘটনাগুলো ঘটে, 1950 সালের 7 ডিসেম্বর ভাষা কমিটির রিপোর্ট দেওয়া হয়। এই ভাষা কমিটির রিপোর্টেও উর্দুকেই পূর্ব পাকিস্তানেরও দ্বিতীয় ভাষারূপে গ্রহণ করার সুপারিশ করা হয়। এবং 1950 সালের 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক গণপরিষদে পেশকৃত মূলনীতি কমিটির রিপোর্টেও উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করা হয় এবং এই উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করায় পূর্ব বাংলার জনগণ এবং গণপরিষদে যে বাঙালি সদস্যগণ ছিল তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তখনকার 1951 সালের জনসংখ্যার একটা শতকরা হার তোমাদেরকে আমি বলি, দেখো যে বাংলায় কত সংখ্যক ছিল। বাংলা ছিল 56.40% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, আর উর্দু ভাষায় কথা বলতো মাত্র 3.37% মানুষ। তাহলে দেখো কোথায় 3.37% আর কোথায় 56.40%। যেখানে 56% লোকের মুখের ভাষা ছিল বাংলা, সেই জায়গায় সেই ভাষাটাকে বাদ দিয়ে একদম সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে, অযাচিত ভাবে উর্দুকে, যেখানে মাত্র 3.37% লোকের মুখের ভাষা ছিল উর্দু, সেই রকম একটা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি চাপিয়ে দেওয়া হয়। যাই হোক 52 সাল বা চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 26 জানুয়ারি নিখিল পাকিস্তান মুসলিম লীগের ঢাকা অধিবেশনে এবং পল্টন ময়দানের জনসভায় পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আবারও ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মূলত তার এই ঘোষণার পরেই ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায় শুরু হয়ে যায়। তার এই ঘোষণায় 30 জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালন করা হয়। 31 জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে সর্বদলীয়
কর্মী সমাবেশের সকল রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠিত হয় এবং এই সভায় ঘোষণা করা হয় যে 21 ফেব্রুয়ারি প্রদেশব্যাপী, অর্থাৎ প্রদেশব্যাপী মানে পূর্ব বাংলা, মানে পূর্ব পাকিস্তান পুরা প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। কোন দিন? 21 ফেব্রুয়ারিতে। এবং 21 ফেব্রুয়ারির এই কর্মসূচি সফল করে তোলার জন্য যথারীতি 11 এবং 13 ফেব্রুয়ারি সাফল্যের সাথে পতাকা উত্তোলন করা হয় এবং 4 ফেব্রুয়ারি হরতাল পালন করা হয়। এইসব কর্মসূচি সফলভাবে পালন করা হয়। তো তখনকার সময়ের নুরুল আমিন সরকার যে 20 ফেব্রুয়ারি এই কি করে 144 ধারা জারি করে, যেন এই 21শে ফেব্রুয়ারি যে কর্মসূচিটা ছিল এই কর্মসূচিটা যেন বাতিল হয়ে যায়। তো এর মধ্যে তোমাদেরকে আরেকটা কথা বলি, যেটা না বললেই নয়। ওই সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু কারাগারে বন্দী ছিলেন। তো তিনি তখন কারাগারে থাকা অবস্থাতেই 1952 সালের 16 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা এবং বন্দি মুক্তির দাবিতে কিন্তু আমরণ অনশন ধর্মঘট শুরু করেন। 16 ফেব্রুয়ারি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরণ অনশনে ধর্মঘট শুরু করেন এবং ওনার সাথে তখন ছিলেন মহিউদ্দিন আহমদ, ওনারা দুইজন। তো যাই হোক, যেটা বলছিলাম যে নুরুল আমিন সরকার 21 ফেব্রুয়ারির যে কর্মসূচি সেটা যেন বানচাল হয়ে যায় সেই জন্য 144 ধারাটা জারি করে 20 ফেব্রুয়ারি বিকাল থেকে 1 মাসের জন্য পূর্ব বাংলায় 144 ধারা জারি করা হয়। তোমরা নিশ্চয়ই জানো 144 ধারা কি। 144 ধারা এমন একটা ধারা যেখানে বেশ কয়েকজন মানুষ একত্রিত হতে পারবে না, মিটিং মিছিল করা যাবে না, কোনো করা যাবে না, 4 জন বা 5 জনের বেশি একত্রিত হওয়া যাবে না, এই ধরনের একটা ধারা। যাই হোক, সংগ্রামী ছাত্ররা তো মাথা উন্নত করার মতো কেউ না। তারা কি করে, তারা চিন্তা করে যে না, আমরা 144 ধারা আমরা এটা মানবো না, এটা আমরা ভঙ্গ করবো এবং যথারীতি তারা ভঙ্গ করেও পরের দিন সকালবেলা শান্তিপূর্ণ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলা ছিল, কলা ভবনের যে আমতলা, সেই ঐতিহাসিক আমতলায় ছাত্র নেতারা একে একে মিলিত হতে থাকে এবং সেখানে একটা সভা করে পরবর্তীতে ওই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে তারা ছোট ছোট নিয়ে দল করে ছোট ছোট মিছিল নিয়ে স্লোগান দিয়ে প্রাদেশিক পরিষদের দিকে যাবে। প্রাদেশিক পরিষদটা ছিল বর্তমান যে আমাদের জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল আছে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলের মিলনায়তন তখনকার সময়ে প্রাদেশিক পরিষদ ভবন নামে পরিচিত ছিল। ওই প্রাদেশিক পরিষদ ভবন ঘেরাওয়ের দিকে যাবে বা প্রাদেশিক পরিষদের দিকে যাবে। তো যথারীতি তাই করা হয়, 10 জন করে খন্ড খন্ডভাবে মিছিল বের করা হয় এবং প্রাদেশিক পরিষদের দিকে তারা এগিয়ে যেতে থাকে। শান্তিপূর্ণভাবে তারা মিছিলটি পরিচালনা করে। শান্তিপূর্ণ এই মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ হাসপাতালের সামনে যখন আসে তখন পুলিশ এবং ইপিআর এই নিরস্ত্র এবং শান্তিপূর্ণ ছাত্র মিছিলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে এবং এক পর্যায়ে তারা গুলি চালায় এবং গুলিতে তাৎক্ষণিকই শহীদ হন MA ক্লাসের ছাত্র বরকত, তারপরে আরো তেজোদ্দীপ্ত তরুণ ছিল তখনকার সময়ের, সালাম, তোমরা নাম শুনেছ, আব্দুল জব্বার, রফিক, ওনাদের নাম শুনেছ। এছাড়াও 17 জন যুবক আহত হয়। 21 ফেব্রুয়ারি এই ছাত্র হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে সেই সময় এবং 22 এবং 23 ফেব্রুয়ারিতেও ছাত্র, শ্রমিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাধারণ জনতা পূর্ণ হরতাল পালন করে এবং সভা শোভাযাত্রা সহকারে 144 ধারা ভঙ্গ করে। অর্থাৎ শুধু যে 21শে ফেব্রুয়ারিতেই ছিল তা না, 21শে ফেব্রুয়ারির পরে 21শে ফেব্রুয়ারি রেশ রয়ে গিয়েছিল, 22 এবং 23 ফেব্রুয়ারিতেও দেখা গেছে হরতাল পালন করা হয় এবং শোভাযাত্রা সহ 144 ধারা ভঙ্গ করা হয়। 22 ফেব্রুয়ারিতে শহীদ হন পুলিশের গুলিতেই শফিউর রহমান নামে একজন, যাকে শফিক হিসাবে আমরা জানি, এবং আরেকজন ওই দিনই শহীদ হন, রিক্সা চালক ছিলেন তিনি, তার নাম ছিল আওয়াল, আরো নাম না জানা আরো কিশোর ছিল, তিনিও নিহত হন আরেকজন। যাই হোক, 23 ফেব্রুয়ারি রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
যে ঢাকা মেডিকেল কলেজ ছিল, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের নেতৃত্বে রাতারাতি এই 21শে ফেব্রুয়ারি যে শহীদ হয়েছিলেন আমাদের যেই ছাত্র নেতাবৃন্দ বা ছাত্রবৃন্দ, তাদের স্মরণে শহীদ মিনার তৈরি হয় এক রাতে। 24 ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা সেটা প্রথম উদ্বোধন করেন। তারপর সেটাকে আবার ভেঙে দেওয়া হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা। তারপর 26 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন উনি আবার এটাকে ইয়ে করেন। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ভিত্তিক আলোচনা। এই যে আমরা দেখলাম যে 21 ফেব্রুয়ারি উত্তাল হয়ে উঠেছিল, 21 ফেব্রুয়ারি অনেকে আমাদের নাম বলেছে তোমাদেরকে, আরো নাম অজানাও অনেকেই আছেন, তো অনেকে শহীদ হয়েছেন, অনেকে আবার রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। এই যে একটা অবস্থা, এই অবস্থার রেশ 22 এবং 23 ফেব্রুয়ারিও আমরা দেখতে পাই। এভাবে কিছুদিন চলতে থাকে, শেষ পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠী মানতে বাধ্য হয় যে না, এখানে বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে। এবং এরই ফলশ্রুতিতে 1956 সালে যে আমাদের যে তখনকার সময়ের যে সংবিধান হয়েছিল, এই সংবিধানে রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। চূড়ান্তভাবে বলা হয় যে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। এ ছিল মোটামুটি ভাষা আন্দোলনের পর্যায়ে। এখন আমরা একটু দেখি কেন এই ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল, এর পেছনে কি কি কারণ ছিল তা তোমরা একটু দেখো। অবাঙালি, প্রথমে যদি আমরা বলি তাহলে বলবো যে অবাঙালি নেতাদের হাতে ক্ষমতাটা কেন্দ্রীকরণ হয়ে গিয়েছিল। কিরকম? সবাই ছিল অবাঙালি। বাঙালিদেরকে প্রথম থেকেই শোষণ করতে থাকে, ভিন্ন চোখে দেখতে থাকে, ছোট ছোট করে দেখতে থাকে। যে মোহাম্মদ আলী জিন্না, তারপর লিয়াকত আলী খান, সবাই অবাঙালি ছিলেন। তারপর যে প্রশাসনিক যে কর্মকর্তা যারা ছিলেন, যারা উচ্চপদস্থ ছিলেন, তারাও অবাঙালি ছিলেন। যে কতিপয় ব্যবসা বাণিজ্য যে ব্যবসায়ী বা শিল্পপতি যারা ছিলেন, তারাও অবাঙালি ছিলেন। এভাবে আর খাজা নাজিমুদ্দিন যদিও ঢাকায় জন্মগ্রহণ করেন, পরিবারে ছিলেন, তারপরেও দেখা গেল যে তিনিও অবাঙালি হয়েছিলেন। এইরকম অনেক অবাঙালিদের হাতেই মূলত ক্ষমতাটা চলে গিয়েছিল, বাঙালিদেরকে অবহেলা করা হয়েছিল। এই বাঙালিদেরকে অবহেলা করার ফলেই এবং অবাঙালিদের হাতে ক্ষমতা চলে যাওয়ার ফলেই এক পর্যায়ে বাঙালিদের পিঠ দেয়ালে ঠেকে যায় এবং এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। একটি কথা আমি তোমাদেরকে পর্যায়ভিত্তিক আলোচনার সময় বলেছি যে ধীরেন্দ্রনাথ দত্ত প্রস্তাব করেছিলেন যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে গণপরিষদের, কিন্তু সেটা প্রত্যাখ্যাত হয়েছিল। তো যখন এটা প্রত্যাখ্যাত হয়েছিল তখনই কিন্তু মূলত 1948 সালের এই মার্চ মাসের দিকে উত্তাল হয়ে উঠেছিল পুরো বাংলা। এটাও একটা অন্যতম কারণ ছিল। লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের লেখনী, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের লেখনীও একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1918 সালে, তোমরা দেখো কত আগে, 1918 সালেই বাংলাকে তৎকালীন ভারতে, তখন তো ভারত ছিল, এই ভারতের রাষ্ট্রভাষা করার জন্যে দাবি উত্থাপন করেছিল। তারপর 1921 সালে সৈয়দ নবাব আলী চৌধুরী বাংলা ভাষাকে অবিভক্ত ভারতবর্ষের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি করেছিল ব্রিটিশ সরকারের কাছে। এবং যখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ যখন 1947 সালের জুলাই মাসে যখন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে হবে এই ধরনের একটা ইয়া করেন, তাৎক্ষণিকভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রতিবাদে দৈনিক আজাদ পত্রিকায় একটি প্রবন্ধ লিখেন। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালির আত্মপরিচয় এবং নিজস্ব সংস্কৃতি সম্পর্কে ঢাকায় অনুষ্ঠিত এক সাহিত্য সম্মেলনে এক ভাষণে তিনি বলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। তাহলে দেখো ওই কথাটা কত বড়, যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে অনেক বেশি সত্য যে আমরা হচ্ছি বাঙালি। এটি একটি আদর্শের কথা নয়, তিনি বলেন এটি একটি আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা, যা
প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকবার জোটই নেই। অর্থাৎ মানে আমাদের চেহারা এবং আমাদের চাল চলনে বাঙালিত্বের এমন ছাপ আছে যা তুমি হিন্দু ধর্মের বলো মালা তিলক টিকি যারা ব্যবহার করে তাদের এটাতেও ঢাকার জো নেই, আবার টুপি লুঙ্গিতেও এটা দাড়িতেও এটা ঢাকার জো নেই। মানে আমাদের বাঙালিত্বটা এত বেশি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলেছিলেন। তো এইসব লেখনী, এইসব তির্যক লেখনী তির্যকেরই ভাষা আন্দোলনের অন্যতম কারণ হিসাবে আমরা বলতে পারি। তারপরে আরেকটি কথা আমি বলেছিলাম যে তোমাদের আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব করা হয় 1948 সালে। এই ধরনের একটা ঘৃণ্য ষড়যন্ত্র করা হয় যে বাংলা ভাষাকে বাংলা হরফ চেঞ্জ করে আরবি হরফে বাংলা লেখা হবে। তো এটাও বাংলার জনগণ সাধারণভাবে মেনে নিতে পারেনি এবং এর ফলশ্রুতিতে তোমরা দেখেছো যে ভাষা আন্দোলন নামক একটা আন্দোলন হয়েছে আমাদের এখানে। জিন্নার দম্পতি জিন্না বারবারই দাম্ভিকতার সহিত ঘোষণা করেছেন যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। আমি বলেছি তোমাদেরকে আগে যে 21 মার্চ রেসকোর্স ময়দানে তিনি বলেছিলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। আবার 24 মার্চ 1948 সালের 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও তিনি একই কথা বলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই দম্ভুক্তিও বাঙালিদের মনে ক্ষোভের সঞ্চার করে এবং এক পর্যায়ে ভাষা আন্দোলনের দিকে আমরা ধাবিত হই। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের ঘোষণা। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1950 সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন বাঙালি জনগণ এটা মেনে নিতে পারেনি এবং তারা বিক্ষুব্ধ হয় এবং মর্মাহত হয় এবং ভাষা আন্দোলনের দিকে তারা ধাবিত হয়। খাজা নাজিমুদ্দিন ঢাকার নবাব পরিবারের সন্তান হলেও তিনি মূলত ছিলেন একজন অবাঙালি। তিনি বাংলা ভাষা এবং সংস্কৃতিকে অবজ্ঞা করতেন এবং এর ফলশ্রুতিতেই তিনি যখন প্রধানমন্ত্রী হন জিন্না এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি প্রধানমন্ত্রী হয়েও 1951 সালের 27 জানুয়ারি তিনি ঘোষণা করেন যে জিন্নার মতোই ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং মূলত তারপর থেকেই কিন্তু ভাষা আন্দোলন বেগবান হতে থাকে। স্বায়ত্তশাসনের চেতনা। পাকিস্তান স্বাধীন হয়েছিল কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে লাহোর প্রস্তাব এবং পরবর্তীতে লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু পাকিস্তান নামক রাষ্ট্রটির সূত্রপাত হয়। লাহোর প্রস্তাবের মূল দাবি ছিল প্রদেশ এবং অঙ্গরাজ্যের স্বায়ত্তশাসন, কিন্তু পাকিস্তান যখন সৃষ্টি হলো তখন কোনো প্রদেশেই পাকিস্তান নামক রাষ্ট্রটি স্বায়ত্তশাসন দেয়নি। এই স্বায়ত্তশাসনের দাবি মনে মনে তো ছিলই। তো সেই জন্যেই মূলত বাঙালিরা যখন ভাষার উপরে আঘাত আসে তখন তারা আর মেনে নিতে পারেনি এবং সেই যে জমানো যে ক্ষোভটা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আন্দোলনের মাধ্যমে। বৈষম্য। তাছাড়া তোমরা দেখবে যে যখন পাকিস্তান সৃষ্টি হয়েছে, পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে নানা দিক থেকে বৈষম্য দেখা যায়। এটা রাজনৈতিক বলো, প্রশাসনিক বলো, অর্থনৈতিক বলো, যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাঙালি জনগণকে মানে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হয়নি। পশ্চিম পাকিস্তানই সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছে। এই যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য, এই বৈষম্যটাও ভাষা আন্দোলনের পেছনে একটা অন্যতম কারণ। যাই হোক, মোটামুটি আমরা কারণ কিছু বা সম্পর্কে জানলাম। এখন আমরা একটু দেখি যে এই যে ভাষা আন্দোলন হয়ে গেল, এর পেছনে অনেকগুলো কারণ ছিল। এখন ভাষা আন্দোলনের পরবর্তীতে ভাষা আন্দোলনের গুরুত্বটা কি, তাৎপর্যটা কি, বা ভাষা আন্দোলন কি অবদানই রাখতে পেরেছে আমাদের জাতীয় জীবনে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো যে প্রথমে কি আমরা বলতে পারি যে ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তার উন্মেষ ঘটায়। এই যে আমরা যে বাঙালি, আমাদের যে নিজেদের একটা স্বতন্ত্র সত্তা আছে, স্বতন্ত্র অধিকার বোধ আছে,
এই সম্পর্কে আমাদেরকে সচেতন করে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মাধ্যমেই প্রথম আমরা বুঝতে পারি যে পশ্চিম পাকিস্তানিদের সাথে আসলে ধর্মের বন্ধন ছাড়া বাঙালিদের আর কোনো বন্ধন নেই। বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি। কি সাংস্কৃতিক আন্দোলন অর্থাৎ ভাষা আন্দোলন কিন্তু এক পর্যায়ে পরিণত হয় স্বাধিকার আন্দোলনে। এটা কিন্তু ভাষা আন্দোলনের একটা অন্যতম অবদান। ভাষা আন্দোলন প্রথম দিকে ছিল শুধুই একটি সাংস্কৃতিক আন্দোলন। তোমরা জানো ভাষা সংস্কৃতির মধ্যে পড়ে। তো কিন্তু এই সাংস্কৃতিক আন্দোলনটাই পরবর্তীতে স্বাধিকার আন্দোলনের রূপ লাভ করে। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জনগণ তাদের যে অধিকার, এই অধিকার সম্পর্কে কি করে তারা সচেতন হয়ে ওঠে। ভাষা আন্দোলনের ফলেই বাঙালি জনগণ তাদের ন্যায়সঙ্গত দাবিসমূহ উত্থাপন করতে পারে এবং তা আদায়ের জন্য তারা নিজেরা নিজেদের মতো করে উদ্বুদ্ধ হতে থাকে। ভাষা আন্দোলনেই বাঙালিদের মধ্যে সংগ্রামী চেতনার জন্ম দেয়। অর্থাৎ সংগ্রাম করে কিছু একটা পেতে হবে, সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, এই যে একটা চেতনা, সংগ্রামী চেতনা, এই সংগ্রামী চেতনার প্রথম সূচনা হয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। স্বাতন্ত্র্য বোধ, বাঙালিদের মধ্যে যে স্বাতন্ত্র্য বোধ, এই স্বাতন্ত্র্য বোধের বিকাশ কিন্তু ঘটে ভাষা আন্দোলনের মধ্য দিয়েই। অর্থাৎ যে আমাদের নিজস্ব একটা স্বার্থ আছে, স্বতন্ত্র একটা স্বার্থ আছে, স্বতন্ত্র একটা অস্তিত্ব আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই যে স্বতন্ত্র বোধ অর্থাৎ আমিত্ব, আমাদের মানে নিজস্ব যে বোধ, স্বতন্ত্র যে বোধ, এই বোধের বিকাশ ঘটে মূলত এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটি হয় সেটা হচ্ছে ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি পায়। তোমরা দেখো বর্তমানে কোনো অধিকার আদায়, কোনো দাবি আদায়, যে কোনো কিছুতে ছাত্ররাই সবার আগে থাকে। ছাত্রদের দাবি দেওয়া সহজে অগ্রাহ্য করা যায় না। এটা সূত্রপাত হয়েছিল কখন থেকে? এটা সূত্রপাত কিন্তু হয়েছিল সেই 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই। কারণ ভাষা আন্দোলনেই ছাত্ররা মুখ্য ভূমিকা পালন করে। মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব, ভাষা আন্দোলনে ছাত্র সমাজের পাশাপাশি আরেকটি শ্রেণী যেটা মধ্যবিত্ত শ্রেণী, তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ভূমিকাও গৌরবোজ্জ্বল ছিল ওই সময়টাতে। তো এই মধ্যবিত্ত শ্রেণীর এই গুরুত্বটা এই ভাষা আন্দোলনের মাধ্যমেই বৃদ্ধি পায়। আর বাঙালি জনগণের মধ্যে যে একটা একতাবদ্ধতা, একাত্মতা, সংহতি, এই সংহতি বা এই একাত্মবোধ, এই একাত্মবোধের জন্ম কিন্তু দেয় এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি সংহতি এবং একাত্মবোধ সুদৃঢ় হয়ে ওঠে, যা পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন কাল পরিক্রমায় আমাদেরকে স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি আগেই বলেছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এটা আলাদা হয়েছিল, কিন্তু এই যে দ্বিজাতি তত্ত্বের যে আলাদা আলাদা জাতি, এই যে আলাদা আলাদা জাতির যে বোধটা, সেই বোধটা কিন্তু 1952 সালের ভাষা আন্দোলনের সময় গৌণ হয়ে গিয়েছিল। তখন হিন্দু মুসলিম সবাই ভাষার জন্য সবাই একসাথে কিন্তু কাঁধে কাঁধ রেখে কাজ করে। তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই সম্প্রীতিটা আবার পুনরায় তৈরি হয় এবং এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা ধরে রেখেই কিন্তু বাঙালি জনগণ ভবিষ্যতে ভাষা এবং সংস্কৃতি ভিত্তিক স্বাধীন একটি রাষ্ট্র গঠন করতে কিন্তু সক্ষম হয়। শহীদ মিনার, ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা বা সম্মান দেখানোর জন্যই কিন্তু রাতারাতি ছাত্ররা গড়ে তুলেছিল এই শহীদ মিনার। আর এই শহীদ মিনার বর্তমানে কি দেখো, বর্তমানে শহীদ মিনার কিন্তু আমাদের বাঙালিদের একটা অন্যতম তীর্থকেন্দ্র হয়ে গিয়েছে। আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এই ভাষা আন্দোলনের শহীদদেরকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করে স্মরণ করি, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি। সুখে দুঃখে বিপদে আপদে এখন এই শহীদ মিনার হয়ে গেছে আমাদের অনেক বড় একটা সহায় এবং নির্ভরতার একটা প্রতীক। 21 নির্ভর
সাহিত্য চর্চার উন্মেষ। এই ভাষা আন্দোলনের পরে ভাষা আন্দোলনের একটা অন্যতম অবদান হচ্ছে যে একুশ নির্ভর সাহিত্য চর্চা। তোমরা দেখো যে কত ধরনের সাহিত্য যে রচনা হয়েছে। চট্টগ্রামের এক কবি মাহবুবুল আলম চৌধুরী তিনি কিন্তু লিখেছিলেন যে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, তার সেই বিখ্যাত কবিতা তোমরা নিশ্চয়ই শুনেছো বা পড়েছো। তারপর ঢাকার কবি আলাউদ্দিন আল আজাদ তখন লিখেন স্মৃতির মিনার। আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানটি ছাড়া কিন্তু আমাদের এখন ইয়াই হয় না। শহীদ মিনারের যে আমরা 21শে ফেব্রুয়ারিতে যে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি সেই শ্রদ্ধার্ঘ্য নিবেদনই হয় না এই গানটি না গেলে। গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে। তারপরে তোমরা দেখো যে আরো দুটি গান আছে বিখ্যাত, যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আব্দুল লতিফ এই গানটি রচনা করেছিলেন। তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এই গানগুলো। তারপর অধ্যাপক মুনীর চৌধুরীর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। অধ্যাপক মুনীর চৌধুরী তখন জেলে বন্দী ছিলেন। তিনি জেলে বন্দী থাকা অবস্থাতেই তার যে বিখ্যাত নাটক কবর, এই কবর নাটকটি কিন্তু রচনা করেন। এই কবর নাটকটিও কিন্তু ভাষা আন্দোলনের উপরেই। তারপর জহির রায়হান প্রখ্যাত কথা সাহিত্যিক, তোমরা নাম শুনেছ, চলচ্চিত্র পরিচালক জহির রায়হান আরেক ফাল্গুন রচনা করেছিলেন। এরকম অনেক 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 রচনা, অনেক অনেক চলচ্চিত্র, টিভি নাটক এগুলো রচিত হয়েছে তখনকার সময়, এখনো হচ্ছে। ভাষা আন্দোলন আমাদেরকে এখনো সমৃদ্ধ সাহিত্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভাষা আন্দোলনের গুরুত্বটা যে কত। এই ভাষা আন্দোলনের পরবর্তী পর্যায়ে কিন্তু ভাষা আন্দোলনের এই চেতনা বুকে ধারণ করেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে 6 দফা কর্মসূচি ঘোষিত হয়েছিল এবং 6 দফা কর্মসূচির পক্ষেও আন্দোলন হয়েছিল, যা 6 দফা আন্দোলন নামে খ্যাত। তারপর 68-69 সালে গণ আন্দোলন হয়েছিল। 21-এর চেতনা থেকেই কিন্তু মূলত 70 সালে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল আওয়ামী লীগ। 71 সালে আবার অসহযোগ আন্দোলন এবং 71 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালিদের মানে অংশগ্রহণ এবং বিজয় অর্জন, চূড়ান্ত বিজয় অর্জন, এই সব কিছুই কিন্তু ছিল মূলত 21-এর চেতনাকে ধারণ করেই। 21-এর চেতনা ধারণ করেই জাতীয়তাবাদী আমাদের যে জাতীয় চেতনা, এই চেতনার উদ্ভব হয় এবং বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তো 21 আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর বর্তমানে কিন্তু 21 শুধু আমরাই পালন করছি না। 21শে ফেব্রুয়ারি বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে, তোমরা সবাই জানো। এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পেছনে দু একটি কথা না বললেই নয়, আমি একটু বলি যে কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম বা রফিক নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু প্রথম 1998 সালে 9 জানুয়ারি জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনানকে 1952 সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে একটি চিঠি লিখেন এবং ওই চিঠিতে তিনি মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য কোফি আনানের কাছে ওই দিনটিকে প্রস্তাব করেন। এটাই হচ্ছে প্রথম। তারপর তার একজন সহযোগী ছিলেন আব্দুল সালাম, তিনিও আমাদের এই মাতৃভাষা দিবসের স্বীকৃতির পেছনে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। তারপর তখনকার সময়ে তারপর অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা এগোতে থাকে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়ার পর 9 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এটা প্রস্তাব পাঠানো হয় ইউনেস্কো সদর দপ্তরে। পরবর্তীতে 28 অক্টোবর তখনকার সময়ের যে শিক্ষামন্ত্রী AS/HK সাদেক প্যারিসের ইউনেস্কো সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব উত্থাপন করে এবং এরই ধারাবাহিকতায় 1999 সালের 17 নভেম্বর এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে। সেই দিন 188টি দেশ বাংলাদেশের এই প্রস্তাবকে সমর্থন করে, কোনো দেশই বিরোধিতা করেনি এবং সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর 31তম সম্মেলনে গৃহীত হয় এবং তখন থেকেই 188টি দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি কিন্তু
পালিত হয়ে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 21শে ফেব্রুয়ারি বা 52 সালের ভাষা আন্দোলন বা 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অমর অধ্যায়। একুশের যেই চেতনা, 21শে চেতনা মন্ত্রে উজ্জীবিত হয়েই আমরা কিন্তু পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের অস্তিত্বের ভাষা। বাংলা বাদ দিয়ে আমাদের পরিচয় গৌণ হয়ে যায়। আমাদের জাতীয় জীবনের যে কোনো বিপর্যয়ের সময় 21শে চেতনা আমাদেরকে পথ দেখায় এবং মা, মাটি ও মানুষের জন্য আমাদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে আমাদেরকে প্রেরণা যোগায়। 21 মানেই একতাবদ্ধতা, 21 মানেই প্রতিবাদ, 21 মানেই প্রতিরোধ, 21 মানেই আন্দোলন সংগ্রাম, 21 মানেই মাথা নত না করা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস মূলত এ পর্যন্তই। তোমরা নিশ্চয়ই ভাষা আন্দোলন সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছো। তারপরেও আমি তোমাদেরকে বলবো, ফেস টু ফেস ক্লাস নিতে পারলে, সরাসরি ক্লাস নিতে পারলে তোমরা হয়তো আরো একটু বেশি উপকৃত হতে। এটা হয়তো পারিনি, আমাদের এই বিশ্ব মহামারীর সময় এটা সম্ভব না। তোমরা যার যার মতো করে বাসায় থেকে নিরাপদে থেকে একটু বইয়ের সাহায্য নিবে। ক্লাস লেকচার প্লাস বই, দুইটা জিনিস একসাথে করে তোমরা পড়াশোনার কার্যক্রম অব্যাহত রাখবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা শিক্ষকরা চেষ্টা করছি তোমরাও বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে চলে পড়াশোনাটা অব্যাহত রাখবে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।